আজকে যে ম্যাথগুলো আছে সেগুলো মানে খুব হার্ড নয়, বাট মডারেট লেভেলে কোশ্চেন। আর এইগুলো মানে যতগুলো অঙ্ক আর রিজনিংও আছে, কিছু দুটো তিনটে এরকম রিজনিং আছে। তো এইগুলো তোমার মোটামুটি সবাইকে আটকায়, আমি সেরকমই ম্যাথ নিয়ে আসি বা রিজনিং নিয়ে আসি। তো ঠিক আছে, দেখতে থাকো। তো প্রথম কি বলেছে, অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি হলো 62.8 সেমি। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ আমরা জানি যে এরকম একটা চোঙ হয়, তাই তো? লম্ববৃত্তাকার চোঙ হয়, তাহলে তার বলেছে ভূমির পরিধি। তার ভূমি মানে কি? ভূমি যদি ভূমি এটা হবে না ভূমি, আর এটা কি আছে, কি রূপে আছে? সার্কেল, তাই না? এরকম গোল একটা আছে, তো এটা সার্কেল আছে। তো ভূমির পরিধি বলেছে 62.8 সেন্টিমিটার। তার মানে আমরা করবো কি, সিম্পল একদম 2 পাই আর সমান হচ্ছে 62.8। ঠিক আছে, করলাম। তো আমাদেরকে পায়ের মান বা আমরা জানি কত হয়, 22 হয়। এখানে বলে দিয়েছে 3.4 ধরে নিতে। তো যখন এরকম ধরে নিতে বলা থাকবে যে 22 বলা থাকবে বা 3.14 বলা থাকবে, তো অলওয়েজ আমরা সেটা ধরেই করব, কারণ এটা বলা আছে মানে নিশ্চয়ই এটা ধরলে মানে অঙ্কটা ইজি হবে, সেরকমই কিছু একটা ইঙ্গিত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমরা বার করছি। আচ্ছা, এখানে টু টু আর রাখছি, বাকি ওটা দিকে আমরা পাইটাকে ওইদিকে চালান করে দিচ্ছি। তাহলে পাই ওইদিকে চললে কি হবে, 1/পাই। তাহলে পায়ের মান হচ্ছে 3.14, মানে 1/3.14, তাই তো? এবারে দশমিকটা তুলে দিচ্ছি, এখানটা যদি দশমিক সরে তাহলে 100 হয়ে যাবে, তাই না? 100। আর এইটা দশমিকটা তুললে নিচে 10 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে 2r আছে, 2r একসাথে, তো 2 এর সাথে এটা যদি কাটি কি হচ্ছে, 2 3 6, 2 1, 2 4 8। তাহলে দেখো 314, এখানে 314 চলে এলো, তাহলে এখানে কেটে গেল। এই 10 সাথে এই শূন্য কাটলো, তাহলে আর সমান আমাদের বেরিয়ে গেল কি, আর সমান বেরিয়ে গেল 10। তাহলে আর 10 সেন্টিমিটার আমাদের বেরিয়ে গেল। এবারে নেক্সট অঙ্কটায় কি বলেছে আমরা দেখবো, এর আয়তন হলো 8792। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান করবো কত, 8792। তাহলে 8792 এইটা থেকে আমরা কী করবো, আর ভ্যালু জানি, এইচের ভ্যালু পেয়ে যাবো, তাই না? এখানে আলটিমেট কি বলেছে, চোঙের বক্ষপৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, মনে হচ্ছে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কত, এটা জানতে চেয়েছে। তাহলে চোঙের বক্ষতলের আমরা প্রবলেম 2 পাই আর এইচ, তাহলে আমাদের আর তো লাগবেই, আর আমাদের বেরিয়ে গেছে অলরেডি। এবারে এইচ বার করে আমাদের পালা। ঠিক আছে, তো এখানে আমরা এইচটা ভ্যালুটা বার করবো। তাহলে এইচ সমান করলাম 8792, আর 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 মানে হচ্ছে 10, তাহলে আর স্কোয়ার মানে এটা 1/আর স্কোয়ার হয়ে যাবে, মানে 10 স্কোয়ার 100 করলাম। আর পায়ের ভ্যালু তো 1/3.4, মানে 100 ওরকম করে দেবো, 1/3.14 হবে। তাহলে এটা 10 মিনিট তুলে দিলে তো উপরে 100 চলে যাবে, তাহলে 100 100 কেটে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে কাটাকাটি যাবে, ডাইরেক্ট হচ্ছে তোমার বলে দিলাম 28। ঠিক আছে, দেখে নেবে করে সবাই, আমি একটু টাইম বাঁচিয়ে নিলাম, প্লাস আমি অঙ্কটা দেখিয়েছি, সেই জন্য আমি এটা মুখস্থ আছে বলতে পারো এক প্রকার। তো যাই হোক, এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম, আর আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে চোঙের পৃষ্ঠতলে মানে চোঙের বক্ষতলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি কত, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে সব ভ্যালুগুলো পুট করতে হবে, 3.14, তাহলে 14-এর জায়গায় এটা নিচে এখানে 100 করলাম, আর আর হচ্ছে 10, আর এইচ হচ্ছে 28। তো একটু কাটাকাটি করতে হবে। আচ্ছা 2 5 10, 314 ইন্টু 28, 314 ইন্টু 28। এটা 314কে এই 28 আমরা এটা দিয়ে ভাগ করে এটা পেয়েছিলাম, তার মানে এইটা নিশ্চয়ই গুণফল হবে।
তার মানে এটা হচ্ছে কি 8792 ডিভাইড বাই 5। তাহলে এটা যদি ভাগ করো কত আসছে 5758.8 মানে সিটা। ঠিক আছে, এটা একদমই সোজাই ছিল, বাট এইটা এইটা মানে একজন বাইসার ধরে করার চেষ্টা করেছে আর কি, দিয়ে পাগল হয়ে গেছে, দিয়ে বলছে এটা এত বড় অঙ্ক কী করে হতে পারে। তো ইজি অঙ্ক এটা। আমি বলি এটা একবার এনটিইউসিতে এসছে এই কোশ্চেনটা, একবার সিএইচএসএল এসছে এই সেম একদম ডাটা সহ। ঠিক আছে, তো তোমরা যারা এসএসসি রেলওয়ে অ্যাসপিরেন্ট আছে তারা তো অবশ্যই এই সংগুলো দেখো, প্লাস ডাব্লিউপি কেপি যারা আছে তারা দেখো, কারণ এটা কেপি মেন্সের জন্য, ডাব্লিউবিতে একটাই পরীক্ষা হবে, তো ওটা খুব হেল্পফুল হবে। কারণ এবারে তো কোশ্চেন মডারেট লেভেল করবে, অতটা ইজি করবে না। যা হোক, নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট বলেছে যে 2250-এর কতগুলো উৎপাদকের বর্গমূল স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমরা এটা প্রথমে কী করবো, 2250 যেটা আছে ওটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, 2250 উৎপাদকের যেমন করে আমরা ভাঙি। তাহলে প্রথম 5 দিয়ে এ করলে কত হচ্ছে, 5 দিয়ে যখন ই করবো তাহলে 5 4 20, আচ্ছা 450 চলে এলো। তাকে আবার ভাঙো, 5 9 45, 5 8 90, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 2 6। তাহলে কি আসছে এখানে, 3টে 5, তার মানে 5 কিউ লিখলাম আপাতত, 3 স্কোয়ার ইন্টু 2, এটাই ভেঙে আসছে। তাহলে এখানে বলেছে কতগুলো উৎপাদকের বর্গমূল স্বাভাবিক সংখ্যা হবে, উৎপাদকের বর্গমূল। ঠিক আছে, এই উৎপাদকটা যে বর্গমূল হবে। ঠিক আছে, তাই এইখানে দেখো 5 কিউ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম করে, 5 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে এই দুটোরই শুধুমাত্র বর্গমূল হবে। তাহলে এটা কি ভাঙলে কি আসছে, 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমাদের কটা স্বাভাবিক সংখ্যা বেরোচ্ছে, বর্গমূলটা ভাঙলে স্বাভাবিক সংখ্যা 4টে বেরোচ্ছে। তাহলে 4টে অ্যান্সার। ঠিক আছে, এটাই হয়ে করতে হচ্ছে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে বলবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখানে এইটা বলেছে, তাহলে এর মান কত। তাহলে এইটা আমরা কি করে করব, এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এ প্লাস বি প্লাস সি তা হোল স্কোয়ার ফর্মুলা কি। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc। কমন নিতে পারো, টুটা কমন না নিয়ে করছি, 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, জাস্ট এটাই অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা এখানে অপশান প্রথমে দেখে নেব। ঠিক আছে, যদি এগুলো এ প্লাস বি প্লাস সি আকারে যদি হোল স্কোয়ার করি, তাহলে এটা যদি আমরা প্রথমটা যদি স্কোয়ার হয় তাহলে এটা এ স্কোয়ার হচ্ছে, তাই তো। এইটা হয়ে যাচ্ছে কি 4b স্কোয়ার, এটা 4a স্কোয়ার, আর এইটা হচ্ছে এ স্কোয়ার। তার মানে দেখো এই বি আর সি তো একদম হচ্ছে না, বি সি তো বাদ, কারণ এটা 4a স্কোয়ার 4a স্কোয়ার 4b স্কোয়ার চলে আসছে প্রথমটাই। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা ধরো ইনভেন্ট করতে হচ্ছে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমাদের তাহলে এই দুটোর মধ্যে যদি যাইনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে প্লাস টার্মই আসবে, তাই তো। মানে এগুলো প্লাস টার্মই আসবে, কারণটা হচ্ছে যে এখানে তুমি যদি মাইনাস 2b তার হোল স্কোয়ার করো, তার মানে 4b স্কোয়ারই আসবে, তাই তো। তাহলে আমরা প্রথম করলাম কি,
যে কোনো একটা তুমি ধরে করছো, কোনো অসুবিধা নেই। দেখো এ স্কোয়ার প্লাস 4b² প্লাস 9c²। এর দূর পর্যন্ত তো এইখানে এই সমীকরণ ঠিক আছে, পুরোটা মেলাতে হবে এটার সাথে, ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যে আমরা কোনটা নেব যেটা এখানে -4ab আসবে, ঠিক আছে। তো যদি এখানে, আচ্ছা এখানে দেখে নিচ্ছি, প্রথম যদি এটা নিই 2ab, তো তাহলে 2a ইন্টু -2b, তাহলে 2 × 4। আচ্ছা এইখানে চলে আসছে -4ab, তাহলে এইটা আপাতত মানে এই টার্মটা আসছে, এখন দেখা যাক পুরোটা মেলানো যাক, ঠিক আছে। এটা দিয়ে শুরু করছি, তাহলে এটা হচ্ছে -4ab আসছে। পরে প্লাস হচ্ছে কি, আচ্ছা 12 বেশি করার জন্য কি বেশি করতে হবে 2, এখানে কি হচ্ছে 2, b মানে হচ্ছে -2b, c মানে -3c, তাই তো, a b c। তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে b আছে আর এটা c, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 bc হয়ে গেল। লেখাটা খারাপ হয়ে যাচ্ছে অনেক, ছিল 2b। আচ্ছা আর একটা লাস্ট টার্ম, তাহলে এখানে হচ্ছে 12 বিসি তো আসছে, লাস্টটা সি এটা আছে, সি এটা তো 2c ইন্টু এ, তাহলে মাইনাস হয়ে যাবে -2ca/ac, 2ca আসছে, আর সরি 3 দুগুণে 6, 6 হচ্ছে, তাহলে -6ca। তাহলে এই ডিটা নিলে আমাদের হচ্ছে, তাহলে ডিটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমি বলছি যে যে অঙ্কগুলো করছি যাদের মনে হচ্ছে যে অনেক স্লো হচ্ছে, তাহলে তারা 1.25 বা 1.5 করে ইউটিউবে করে নেবে, ঠিক আছে। আচ্ছা এটা একটা দেখো রিজনিং অঙ্ক আছে, তাহলে এটা ডাইরেকশন দিয়ে অঙ্ক আছে, ডাইরেকশন দিয়ে মানে আমি ধরো এরকম প্রথম ড্র করছি, এই নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট করলাম, ঠিক আছে। তাহলে সুশীলা তার মর্নিং ওয়াক শুরু করলেন, লক্ষ্য করলেন যে তার ছায়া তার পেছনে রয়েছে, ঠিক আছে। এরপরে আমরা কি জানি সূর্য পূর্ব দিকে আকাশে ওঠে, ঠিক আছে। তাহলে পূর্ব দিকে যদি আকাশে ওঠে, তাহলে যদি সে হাঁটে, তাহলে তার ছায়া পেছনে যদি রয়েছে, তার মানে সে নিশ্চয়ই পূর্ব দিকে হাঁটছিল, তাই তার ছায়া পেছনে আছে, তাই তো। তাহলে সে মানলাম পূর্ব দিকে হাঁটছে, এই বরাবর হাঁটছে, ঠিক আছে। এবারে এটাই অনেকে বুঝতে পারে না আর কি, যে জাস্ট কোন দিকে ধরবো এটা, ঠিক আছে। তো হ্যাঁ বলেছে কিছুক্ষণ পর তিনি বাম দিকে ঘুরলেন, তাহলে বাম দিকে ঘুরলেন মানে কত, এদিকে ঘুরলেন, এইদিকে ঘুরলো, ঠিক আছে ঘুরলো, তারপরে আবার ডান দিকে ঘুরলেন, আবার ডান দিকে ঘুরলেন, ডান দিকে ঘুরলেন, অবশ্যই তিনি ডান দিকে ঘুরে দৌড়তে শুরু করলেন, আচ্ছা তারপরে আবার ডান দিকে ঘুরে দৌড়াতে করে শুরু করলো। তাহলে তিনি কোন দিকে দৌড়াচ্ছিলেন, সব ঘূর্ণন 90 ডিগ্রি বলেছে এমনিতেই, যা হোক তাহলে তিনি কোন দিকে দৌড়াচ্ছিলেন, তার মানে এইদিকে কোন দিকে দৌড়াচ্ছে, সাউথ দিকে দৌড়াচ্ছে, দক্ষিণ দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে। নেক্সট একটা রিজনিং আছে, আচ্ছা এই রিজনিংটা একটু ভালো, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো এইখানে 6জন ছাত্র বলেছে এ বি সি ডি ই এবং এফ উত্তর দিকে মুখ করে এক সাইডে বসে আছে, উত্তর দিকে সব বসে আছে, ঠিক আছে। এবারে ফার্স্ট স্টেটমেন্টটা কি বলেছে, যে ব্যক্তি ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে তার ডান পাশে সি বসে আছে,
দ্বিতীয় স্টেটমেন্ট বলেছে এফ এবং সি এর মধ্যে 3 জন, এবং আচ্ছা কোন স্টেটমেন্টটা নেওয়া যায়, আচ্ছা আমরা এখানে সেকেন্ড স্টেটমেন্টটা নিয়ে শুরু করব। তাহলে এফ ও সি এর মধ্যে 3 জন আছে, তাহলে মানলাম এফ আছে এরকম, তার মাঝে 3 জন আছে, তারপরে সি আছে, এবং ই এবং এর মধ্যে একজন ব্যক্তি বসে আছে। আচ্ছা ই এবং এর মধ্যে একজন ব্যক্তি বসে আছে। আচ্ছা এই স্টেটমেন্ট এখন বাকি রাখলাম, বাকিগুলো কি আচ্ছা এ সারি ডান দিকে যদি বলছে, ও বলে দিচ্ছে, তো এ সারি ডান দিকে যদি বলছে, তার মানে সারি ডান দিকে যদি এ থাকে তাহলে ই নিশ্চয়ই এখানে হবে। তাহলে হচ্ছে যে ই এবং এর মধ্যে একজন বসে আছে, তাহলে আমাদের সেকেন্ড স্টেটমেন্টটা হয়ে গেল। থার্ডে বলেছে বি এবং সি পাশাপাশি বসে নেই। আচ্ছা সি এর ডান পাশে কে জানতে চেয়েছে, সি ডান পাশে ই আমাদের এখনই বোঝাচ্ছে যে সি ডান পাশে কে, তাহলে আমরা এখানে অপশান হিসেবে মানে বসিয়ে দেবো কী কী। এখানে যদি বি বসাই, এখানে ডি বসাই, যদি আমরা দেখে নেবো যে কি এই প্রথম স্টেটমেন্টটা কোনো অংশে ভুল হচ্ছে না। তো বলেছে যে ব্যক্তি ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, আচ্ছা যে ব্যক্তি বি এর ডি এর বাঁ দিক থেকে ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, সে তার ডান পাশে সি বসে আছে। আচ্ছা ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তার ডান দিকে সি বসে আছে, এইটাই আর কি। ডি এর যে বাঁ দিকে আছে তার বাঁ দিক থেকে এটা দ্বিতীয় স্থানে বি আছে, তাই তো এটাই বলেছে। আর তার ডান পাশে সি বসে আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলি যে এখানে বলেছে না তার ডান পাশে সি বসে আছে, তাহলে এটা এরকম মানে মিনিং করলে চলবে না যে তার একদম ডান পাশে সি আছে, মানে তার ডান দিকে সি আছে, এরকম একটা মিনিং করতে হয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে এটা ঠিক আছে, মানে ডি এর যে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান বসে আছে, এই দ্বিতীয় স্থানই বসে আছে, তার ডান পাশে তার এর বি এর ডান পাশে সি আছে, কিন্তু ডান পাশে আছে কিন্তু একদম পাশাপাশি বসে নেই। এই পাশাপাশি, এই যে পাশাপাশি কথাটা আর একদম ডান পাশে কথাটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। বা ডান প্রান্তে যদি বলি, এইটা একদম বলে যে এক সারির ডান প্রান্তে যেহেতু বলে, তাহলে তো এটা তো এখানে মানে লাস্টই হবে, ঠিক আছে। আর পাশাপাশি আর পাশের মধ্যে যাও, এটা একটা হলো। এবার আমি যদি বলি যে তোমরা যদি বলো যে না এটা একটু গোলমাল লাগছে, তাহলে আমি বলবো যে অঙ্কটা হিসাবে এটা তো ঠিক, এটা তো একদম মানে হয়তো পিওআইকিউ থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা, তো এটা এরকম দেখি ঠিক আছে, কিন্তু আরও অ্যাপ্রোপ্রিয়েট করতে চাই আমি বলবো যে আচ্ছা এটাকে যদি তোমরা করে দাও যে এটা বাঁ দিক না হয়ে যদি এটা ডান দিক হয়, এটা ডান দিক যদি হয়, এটা ডান দিক হয়ে গেল, যদি ডান দিক করি, আচ্ছা তাহলে ফার্স্ট স্টেটমেন্টটাতে আমরা করলাম যেটা করি, প্রথম এফ নিয়ে এফ এর 3 জন পরে সি আছে, তাহলে সি 3 জন পরে হলো, আর এ সারি ডান প্রান্তে এটাও পর্যন্ত হলো, ঠিক আছে। এরপরে বলছে যে ব্যক্তি ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে তার ডান পাশে সি বসে আছে, এরকম যদি মিনিংটা করি, তার মানে ডি বি, আর এখানে তো ইটা তো থাকবেই। আচ্ছা যে ব্যক্তি ডি এর ডান দিক থেকে, আচ্ছা এবারে একটি বলি, এবারে দেখি, যে ব্যক্তি ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে মানে 1 2, এইটা হচ্ছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তার ডান পাশে সি বসে আছে, হ্যাঁ এটা একদম মিলছে, ডান পাশে সি বসে আছে, ঠিক আছে। তাহলে সি এর ডান দিকে কে বসে আছে, তাহলে এটার অনুপাতেও সি এর ডান দিকে হচ্ছে এ বসে আছে। তো অরিজিনাল যে পিওয়াইকিউ কোশ্চেন আছে সেটা কিন্তু এটাই আছে, আর এইটা অনুপাতে এইটা ঠিক। আর যদি জাস্ট এটা ডান দিক করে দিই তাহলে অঙ্কটা কোনো দিক থেকে মানে এটাতে অনেকেরই ডাউট ছিল যে এই স্টেটমেন্টগুলো জাস্ট মিলাতে পারছি না আমরা, স্টেটমেন্ট অনুযায়ী মিলছে না, কারণ এইটা সবাইকারই কোশ্চেন ছিল যে তার ডান পাশে সি বসে আছে, এটা ম্যাচ করতে হচ্ছে ডান। তো এইটা আমি বলবো যে এটা
মানে ধরেছে এইভাবেই যে সি এর ডান পাশে মানে একদম পাশাপাশি নয়, জাস্ট ডান পাশে আছে, ডান দিকে আছে, এই মিনিংটা করছে জাস্ট ডান দিকে আছে, তাহলে সেই হিসাবে এটা ঠিক আছে। এবারে জাস্ট একটু স্টেটমেন্টটা আমি এটা এমনি কোথাও দেওয়া নেই, বাট আমি এমনি চেঞ্জ করে এটা দেখালাম যে এটা একটা মানে যদি এরকম থাকে ডান দিকে তাহলে এটাও হবে আর কি, জাস্ট আর কিছু নয়। আচ্ছা নেক্সট কি আছে? আচ্ছা নেক্সট বলেছে দেখো, যদি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এটা বলেছে এত এর স্কোয়ার মূল আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ারের মান কত? দ্বিঘাত স্কোয়ার কেমন হয় লিখতে? দ্বিঘাত স্কোয়ার দেখতে হয় এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এরকম দ্বিঘাত সমীকরণ হয়, তাই তো? মানে এখানে সি আছে, সি যে কনস্ট্যান্ট টার্মটা, তার মানে এখানে এরকম করে হয় না। আর একটু লিখছি আমি, এখানে দেখাচ্ছি। এক্স স্কোয়ার হলো এখানে বি, এখানে স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্সই হয়, প্লাস ধরো এখানে সি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো তখন জিরো। মানে এইভাবে দ্বিঘাত সমীকরণ হয়। দ্বিঘাত মানে দুটো ঘাত, ঘাত এটাকে ঘাত থেকে পাওয়ার বলে, তাই তো? তাহলে এখানে দুই হলো, এখানে জিরো, মানে এই টাইমে থাকে, ঠিক আছে? এই টাইমটা কি মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 18 সমান জিরো। তো এখানে দ্বিঘাত সমীকরণ যখন বলে দেবে মূল, এই মূল যখন বলে দেবে যে আলফা বিটা, তাহলে মূল যখন বলে, তাহলে এই মূলদ্বয়ের যোগফল বা গুণফলের একটা ফর্মুলা আছে। তো আমি লিখছি এটা, মূল দ্বয়ের যোগফল, মা কিরম ভাবে লিখছি, বাংলা লিখিনি অনেকদিন। আচ্ছা মূলদ্বয় হচ্ছে আলফা, আলফার বিটা, তাহলে আলফা প্লাস বিটা, এখানে হচ্ছে কি হবে মাইনাস বি বাই এ, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? ইন ডিটেলস যদি ক্লাস পেতে যাও তাহলে বলবে আমাকে কমেন্টে, আমি এটা লিখে দেবো। তাহলে মাইনাস বি বাই এ যদি হয় তাহলে এটার সাথে তুলনা করতে হবে, এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করতে হবে। তাহলে এটার সাথে তুলনা করলে বি হচ্ছে কি -11 হচ্ছে বি, তাহলে এখানে -11 হবে, এখানে মাইনাস অলরেডি আছে, তাহলে এটা 11 হলো। বি বাই এ, এখানে এ কত, এ হচ্ছে 1, তাহলে 11/1 মানে 11ই। আচ্ছা মূলদ্বয়ের আমি আবার এটা করলাম, মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা বিটা, আলফা বিটার ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে সি এখানে কোনটা, সি এখানে 18টা সি, আর এ তো 1, তাহলে লেখার দরকার নেই, 18/1 হতো। তাহলে এখানে আমরা যা পেলাম আলফা প্লাস বিটা, এখানে আলফা বিটা পেলাম, এখানে জানতে চাই কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে। আমরা জানি কি আলফা প্লাস বিটা তা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে এখানে 11টা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 18, তাহলে 11 11 121 মাইনাস 8 2 36, 121 আর 36 বাদ দিলে কত 85, অ্যান্সার হয়ে গেল। এটা দেখো ভালো অঙ্ক একটা, একটি বৃত্তের জ্যা, আচ্ছা একটা বৃত্ত তো এখানে ড্র করতে হবে। একটা পান্তুয়ার মতো আছে, পুরো গোল তো হয়নি, যা হোক এটা বৃত্ত আমরা ধরে নিচ্ছি, একটু বড় করে বৃত্তটা করা গেলে ভালো হতো। আরো বড় বৃত্ত আঁকার চেষ্টা করছি।
আচ্ছা, একটি বৃত্তের জ্যা বলেছে এবি এবং সিডি অভ্যন্তরীণ হয়ে ইতে ছেদ করে, মানে এই দেখো একটা যদি জ্যা হয় এবি, এইখানে একটা ধরো জ্যা, নাম দিলাম ধরো এবি, তো সিডি, তাহলে এই দুটো ছেদ করেছে বলছে ই বিন্দুতে, বিন্দুটা হচ্ছে ই। যদি সিডি 16 সেন্টিমিটার হয়, সেখানে লিখে দিলাম সিডি 16, মানে পুরোটা 16, আর ডিই 6, ডিই 6, আচ্ছা এইটুকু অংশ হচ্ছে 6। প্রথম তো সিডি এইটা বলেছে, তাই তো, এইটা বলেছে তোমার 16, ঠিক আছে। আর ডিইটা বলেছে তোমার হচ্ছে 6 সেন্টিমিটার, এই 12, এই মানে এইটুকু অংশটা হচ্ছে যে তোমার কত, 12, আর বি হচ্ছে এক্স, এইটুকু বি, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, তো অঙ্কটা আপনাকে বলি যে যখন এরকম ভাবে ছেদ করে বৃত্তের দুটো জ্যা যদি এরকম পরস্পর ছেদ করে, তাহলে একটা ফর্মুলা আছে, মানে ফর্মুলা না, জাস্ট একটা পরিমিতির এক্সট্রা পদ্ধতির একটা ফর্মুলা। তো কি হয় না, এই জ্যায়ের এখানে ছেদ করছে, দেখাচ্ছি লিখলে বুঝতে পারবে, এই ই ক্রস, বাকিটা এই যে কি আছে ইবি বা বিই সমান হয়ে যাচ্ছে এইটার যেখানে ছেদ করছে সিই ইন্টু ডি, ঠিক আছে। তাহলে এখানে সিই ইন্টু ডি, ব্যাস, এরপরে যা যা মান জানো লিখতে হবে। সিডি বলেছে এখানে 16, সিডি মান 16, আচ্ছা সিডি তো বলেছে 16, আচ্ছা আমার এখানে লাগবে এই কত বলেছে 12, আচ্ছা এই 12, আর বিই বলেছে কত, বিএক্স, বিই, আচ্ছা বিইটাই বার করতে হচ্ছে আমাদেরকে। আর এখানে কি বলেছে সিটা জানি না, ডিটা জানি 6, তাহলে সিডি বলেছে 16, তাহলে সিই বার করতে হবে আমাদেরকে। এটা এইটুকু অংশ আমরা জানি 6, তাহলে সিডি টোটালটা থেকে যদি এই অংশটা বাদ দিই, তাহলে আমাদের সিটা বেরিয়ে যাবে, তাই তো। তাহলে সি হচ্ছে আমাদের 10 ইন্টু ডি হচ্ছে 6, 6 দুগুণে 12, 2 5 10, তাহলে x সমান 5 বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখি, আচ্ছা এখানে বলেছে ত্রিভুজের পরিসীমা 17 সেন্টিমিটার এবং এর বাহু, একটা ত্রিভুজটা প্রথমত ড্র করি। আচ্ছা এটা ত্রিভুজ বলেছে, আচ্ছা বিসি বাহু 9 সেন্টিমিটার বলেছে এটি, আচ্ছা এবিসি নাম দিলাম ত্রিভুজটার, এবিসি করতে, কারণ এখানে বিসি বলে দেওয়া আছে 9, এটা 9 বলেছে। এখানে বলছে কি এডি হলো বিএসি এর সমদ্বিখণ্ড, এই বিএসি মানে এই কোণটা সমদ্বিখণ্ড হচ্ছে এডি, এবং আই হলো অন্তঃকেন্দ্র। আচ্ছা অন্তঃকেন্দ্র মানে কি, মানে এর একটা ভিতরে একটা বৃত্ত হবে,
যাই হোক, এখানে একটা বৃত্ত আছে, এর একটা সেন্টার, এটার নাম হচ্ছে ধরো আই। আচ্ছা, এডি এখানে বলেছে এডি হলো বিএসসি সমদ্বিখণ্ড। আচ্ছা, করি এটাকে, মানে এই কোণটাকে যদি আমরা করি না এরকম, এই যেমন কি বলবো, একটা দ্বিভুজ আছে, এই কোণটা সমদ্বিখণ্ডক করি এরকম, এই কোণটা সমদ্বিখণ্ডক করে এরকম টাচ করে এখানে, ঠিক আছে? তো এরকম এই কোণটা সমদ্বিখণ্ডক করে এখানে টাচ করে, এটাও সমদ্বিখণ্ডক হয়, এরকম টাচ হয়, ঠিক আছে? তো সেই এই কোণটা সমদ্বিখণ্ডক হয়েছে, দিয়ে সেটা হচ্ছে এডি নাম। এডি নাম মানে এইখান থেকে এভাবে এরকম গেছে, যেখানে ডি হয়েছে, ঠিক আছে? এটা সমদ্বিখণ্ডক হলো। আর আইটা বলেছে যে অন্তঃকেন্দ্র, এটা হচ্ছে আই। তাহলে এখানে বলেছে যে ডিআই ইজ টু, এটা আই এ এর ভ্যালুটা কত? তো এটা আমরা একটা পদ্ধতি থেকে জানি যে ত্রিভুজ ত্রিভুজ তার ভরকেন্দ্র ত্রিভুজটার ভরকেন্দ্র মধ্যমাকে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। বিভক্ত করে, ঠিক আছে? তার মানে মানে আচ্ছা, ভরকেন্দ্র ব্যাপারটা কি? এই যে বললাম ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে, ত্রিভুজ তার ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো ভরকেন্দ্র মানে কি? ধরো তোমার এটা মোবাইল একটা, ঠিক আছে? তো তুমি মোবাইলটাকে ধরো পেছনে হাত, একটা আঙুল দিয়ে ফোনটাকে দাঁড় করে দিচ্ছ, মানে এই ধরো মিডিল পজিশনে তুমি আঙুলটা লাগাচ্ছ, দিয়ে মোবাইলটা দাঁড়িয়ে যাচ্ছে, জাস্ট লাইক এ সুদর্শন চক্র এরকম হচ্ছে না? তার মানে এইটা হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র, ঠিক আছে? আয়তক্ষেত্রে যদি ভর কেন্দ্র বার করতে হয় আমাদেরকে এই কর্ণ যদি টানি, তাহলে আমাদের ভর কেন্দ্র পেয়ে যাবে, ঠিক আছে? ত্রিভুজের হচ্ছে যদি বার করতে হয়, তাহলে ত্রিভুজের এই তিনটে আমাদেরকে কোণগুলোকে ভাঙতে হবে। তিনটে কোণকে আমরা যদি ইয়ে করি, তাহলে যে সেন্টারটা বেরোবে, এই সেন্টারটা বেরোচ্ছে, এইটা হচ্ছে এর ভরকেন্দ্র হয়ে যাবে। তো এরকম সব জিনিসেরই একটা ভরকেন্দ্র থাকে। তাহলে সব এখানে ত্রিভুজের কথা বলেছে, তো ত্রিভুজের ভরকেন্দ্র, এবারে ত্রিভুজের এটা তো ভরকেন্দ্র হলো মানলাম, এবারে এইটা হচ্ছে যে যখন এডি হয়ে যাচ্ছে, তাহলে এডি হচ্ছে যে এর মধ্যমা, ঠিক আছে? এডি মধ্যমা যদি হয়, এর মধ্যমা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এই অংশটা হচ্ছে, মানে এই এ আর এখান থেকে এইটা হচ্ছে, এই পার্সেন্টটা হচ্ছে 2 আর বাকিটা হচ্ছে 1, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে বলেছে ডিআই ইজ টু আই, ডিআই মনে হচ্ছে এখানে 1 ইজ টু আই এ, মানে এটা 2। তো এটা একটু কেয়ারফুলি করবে, 2:1 করে দাও না ডাইরেক্ট, দেখি 2:1 যদি অপশান থাকে তাহলে 2:1 হবে না, দেখে মানে একটু দেখে নেবে যে কোনটা আগে বলেছে কোনটা পরে বলেছে, ঠিক আছে? তাহলে এটা 1:2। আচ্ছা, এটা একটা ত্রিকোণমিতিক অঙ্ক আছে, দেখো বলেছে ইফ, মানে যদি কটে হচ্ছে 5/12 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা, ঠিক আছে? কত ভ্যালু হবে এটা বার করতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, যখন এরকম দেবো সমকোণী ত্রিভুজ আঁকবো, তাই তো? তাহলে এই যে কোণ এ, এটা হচ্ছে কোণ এ, তাহলে কট মানে হচ্ছে কি? আচ্ছা, এটা নাম দিলাম এবিসি, যদি নাম, আচ্ছা এবিসি নাম দেওয়ার দরকারও নেই, ঠিক আছে, তাও দিলাম। তাহলে কট এ মনে হচ্ছে কি? ভূমি বাই লম্ব, ঠিক আছে? ভূমি হচ্ছে তোমার বিসি,
আর লম্ব হচ্ছে 12। তাহলে আমরা জানি যে টিবলেট ফর্ম অনুযায়ী এটা 12 5 থাকলে এই এসিটা আমাদের একদম ঝট করে আমরা বলে দেবো এটা 13 হবে। ঠিক আছে, তাহলে এবারে বাকিগুলো আমরা বার করবো। সেক এ কত হবে? সেক এ, সেক এ, আচ্ছা জায়গা অতটা হবে না মনে হয়, সেক এটা ওইদিকে লিখি উপরটায়। সেক এ হচ্ছে, তাহলে সেক মানে হচ্ছে কষ মানে কি হয়? ভূমি বাই অতিভুজ, তাহলে উল্টো ঠিক, অতিভুজ বাই ভূমি। তাহলে 13/5, 13/5 সেক এ হয়ে গেল। তাহলে কোষেক এটাও জানতে হবে আমাদেরকে, কোষেক এ সাইন মানে কত হচ্ছে? লম্ব বাই অতি, তাহলে 12/13 হতো, তাহলে উল্টো হবে, সাইনে উল্টো কোষেক হয়, তাহলে 13/12, তাহলে 13/12 হয়ে গেল। আমরা সব ভ্যালুগুলো এবারে পেলাম, এবার ভ্যালুগুলো পুট করব, রাইট? তাহলে আমরা সেক হিসেবে করলাম কি, সেক এ হচ্ছে 13/5 মাইনাস কোষেক হচ্ছে 13/12 ডিভাইড বাই হচ্ছে যে 13/5 প্লাস 13/12 মাইনাস বলেছে √17/7, তাই তো? তাহলে এখানে আমরা করে দিচ্ছি শর্টে, এখানে ধরো 60 লসক হচ্ছে, উপরটা প্রথম করলাম 60 লসক হচ্ছে, এই দিয়ে যদি পরপর করতে হয় তাহলে জায়গা হবে না, তাহলে 60 লসক হচ্ছে, তাহলে 5/12 12 ইন্টু 13, তাই তো হবে। তো 5/56 হলো, আর 12 5 7 5 এবং 65, মানে উপরে আসছে 91/60, তাহলে উপরটা 91/60 হচ্ছে, আর এটা তোমার প্লাস আছে, তাহলে এখানে 60 হবে, এই টার্মগুলো আসবে সেম, শুধু প্লাস আছে, তাহলে 156 প্লাস 65 করলে কত আসবে? 221, ঠিক আছে। তাহলে উপরে এলো তোমার কত? 91/60, তাহলে 660 উপরে দুটোরই আসবে, কেটে যাবে। আচ্ছা আমি তাও লিখছি, মানে এরকম আসবে না, 91, দুটোরই রুট আছে, তাহলে ভেঙে ভেঙে লিখতে পারি, মানে গোটাটা রুট তো, তাহলে আমি সিঙ্গেল সিঙ্গেল করে লিখতে পারি, ঠিক আছে। 60 এইটার, আর এইটার হচ্ছে উল্টে যাবে, নিচেরটা ওইদিকে গেলে উল্টে যাবে, আর এটা হচ্ছে √221 মাইনাস এইটা, এটাও আমরা এরকম করে লিখতে পারি 17/√7, কারণ টোটালটা আছে, তো এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে 60 আছে, তো 60 আর 60 কেটে যাচ্ছে, তাহলে আচ্ছা এটা এগুলো আমরা একটু ছোট করে ভাঙবো, ঠিক আছে। তাহলে এটা করলাম 51টা, আমরা এরকম করে করলাম যে 7×13 = 51, ঠিক আছে, মানে √7 ইন্টু √13, আর 21টাকে করলাম, 21টা আমরা দেখলাম 13 ইন্টু 17 যদি করি তাহলে আমাদের 221 হচ্ছে, তাহলে এটাকে আমি লিখলাম 13 ইন্টু √17, আর এখানে যেমন ছিল √17 রুট করলাম, তাহলে এখানে কি হচ্ছে 13 কেটে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট পেজ নিচ্ছি একটা, আমাদের এখানে কি আসছিল জানো? আমাদের এখানে আসছে 7/17, ঠিক আছে, আর ওটা উল্টো, ঠিক আছে।
এখানে আমাদের এসছে 7/17 রুট, এটা হচ্ছে 17/√7। তাহলে আমাদের এটা লসাগু হয়ে যাচ্ছে √7 ইন্টু √17। যখন আমাদের লসাগু হবে তাহলে 17 এখানে 7 গুণ হলো 7 মাইনাস 7 হচ্ছে, তাহলে 17 হচ্ছে। তেমন হচ্ছে -10/17 কত করলাম, 177, 119 হয়ে গেল। তার মানে এখানে কত অ্যান্সার ছিল, এই তো দুই অ্যান্সার হয়ে গেল। ব্যাস, আজকে এই অঙ্কগুলোই ছিল। তো তোমরা সব জানাবে কেমন লাগলো এরকম। খুব ইজি ছিল না, বাট মডারেট লেভেল ছিল। আর একটা কথা বলি যে যাদের অনেকটা স্লো মনে হবে তারা একটু স্পিডে দেখে নেবে, ঠিক আছে? 1.25 করে দেখে নেবে। ঠিক আছে, টাটা।